এসএম হিস্ট্রি হবে। তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ফিজিওক্র্যাটস ঠিক কাদের বলা হয় এবং এই ফিজিওক্র্যাটদের মূল বক্তব্য বা দাবিগুলি কি ছিল। তাহলে চলো আমরা দেখে নিই এই ফিজিওক্র্যাটস কাদের বলা হয়। ফিজিওক্র্যাটস প্রথমেই আমরা দেখে নেব ফিজিওক্র্যাটস কাদের বলা হয়। ফিজিওক্র্যাট কাদের বলা হয়। ফিজিওক্র্যাটটা দেখে নিই। ফ্রান্সে অষ্টাদশ শতকে অর্থনীতিবিদদের নিয়ে একটি গোষ্ঠীর আবির্ভাব হয় বা একটি গোষ্ঠী গড়ে ওঠে। যা ফিজিওক্র্যাটস নামে পরিচিত। গোষ্ঠী নামে পরিচিত। এর নেতা কে ছিলেন? এই ফিজিওক্র্যাটস গোষ্ঠীর নেতা ছিলেন কুয়েসনে। তাদের লিখে নিতে পারি আমরা, তাদের নেতা ছিলেন কুয়েসনে। অন্যান্য সদস্যদের মধ্যে আমরা নাম করতে পারি অন্য সদস্যদের মধ্যে ছিলেন আমরা তুর্গের নাম করতে পারি, তুর্গ, মুনিয়ের, এছাড়াও মিরাবো এই যে ফিজিওক্র্যাটস নামে অর্থনীতিবিদ গোষ্ঠী এবং এই অর্থনীতিবিদ গোষ্ঠীর ঠিক বক্তব্য অর্থাৎ তাদের মূল বক্তব্য বা দাবিগুলি কি ছিল সেই সম্পর্কে আমরা একটু দেখিনি। সেই দাবিগুলি হচ্ছে তাদের মূল বক্তব্য বা দাবি। তাহলে আমরা সেটাই একটু দেখে নিই। মূল বক্তব্য বা দাবি। তাদের এই মূল বক্তব্য বা দাবিগুলি ঠিক কি ছিল? সেই মূল বক্তব্য বা দাবিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এক নম্বরে বলতে পারি যে এই যে ফিজিওক্র্যাটস গোষ্ঠী, এই ফিজিওক্র্যাট গোষ্ঠীরা তৎকালীন ফ্রান্সে প্রচলিত মার্কেন্টাইল মতবাদের ঘোর বিরোধী ছিলেন এবং তারা অ্যাডাম স্মিথের লেসা ফেয়ার নীতি অনুসারে দেশে অর্থাৎ ফ্রান্সে অবাধ বাণিজ্য নীতির প্রচলন করতে চেয়েছিলেন। সেটা আমরা একটু লিখে নিতে পারি। ফিজিওক্র্যাটসরা মার্কেন্টাইল মতবাদের ঘোর বিরোধী ছিলেন এবং তার পরিবর্তে তারা ফ্রান্সে লেসা ফেয়ার নীতি
ফেয়ার নীতি অর্থাৎ শিল্প ও বাণিজ্যের উপরে সরকারি নিরসন বা অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিলেন বলতে পারি। অবাধ বাণিজ্য নীতি প্রবর্তনের জোরালো দাবি করেন। দাবি জানান। এই হচ্ছে তাদের প্রথম দাবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিওক্রাটসরা মার্কেন্টাইল মতবাদের ঘোর বিরোধী ছিলেন এবং তার পরিবর্তে তারা ফ্রান্সে লেশাফেয়ার নীতি অর্থাৎ অবাধ বাণিজ্য নীতি প্রবর্তনের জোরালো একটা দাবি জানায়। এখন এই লেশাফেয়ার নীতি বলতে ঠিক কি বোঝায় না, ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওই অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশন নামে একটি গ্রন্থ হয়েছে, ওয়েলথ অফ নেশন, একটা নীতি রয়েছে। অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন নামে একটা গ্রন্থ রয়েছে। এই গ্রন্থেই তিনি তার লেশাফেয়ার নীতি অর্থাৎ শিল্প ও বাণিজ্যের উপরে সরকারি যে সমস্ত নিয়ন্ত্রণগুলি রয়েছে সেই নিয়ন্ত্রণগুলি দূর করার জন্য বা নিয়ন্ত্রণ মুক্ত একটা অর্থনীতি প্রচলনের জন্য তার এই গ্রন্থে তিনি দাবি জানিয়েছিলেন। তাছাড়াও ফ্রান্সের আরো অনেক ফিজিওক্র্যাটস ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, যারা তাদের বিভিন্ন গ্রন্থে এই মার্কেন্টাইল মতবাদের বিরুদ্ধে এবং অবাধ বাণিজ্য নীতির সপক্ষে মতবাদ তাদের মতামত জানিয়েছিলেন এবং সেগুলির মধ্যে আমরা দু একটার কথা উল্লেখ করতে পারি। যেমন কোয়েশনের একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে কি অফ ট্যাক্সেশন। এই থিওরি অফ ট্যাক্সেশন গ্রন্থেও কোয়েশনে তার দাবিগুলি জানিয়েছিলেন অবাধ বাণিজ্য নীতির সপক্ষে। এবং তাছাড়াও মিরাবো তার একটা গ্রন্থ রয়েছে ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড। অফ ম্যানকাইন্ড, এই ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড গ্রন্থেও তিনি অর্থাৎ মিরাবো অবাধ বাণিজ্য নীতির সপক্ষে তার মতামত দিয়েছিলেন। এই হচ্ছে তাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় দাবিটার কোথাও আমরা একটু লিখে নিই। হ্যাঁ, দ্বিতীয় দাবিটা তাহলে উপরে একটু লিখি এখানে। দ্বিতীয় দাবিটা কি ছিল না, তাদের আরেকটা দাবি, দ্বিতীয় দাবি ছিল যে যে রাষ্ট্রের সম্পদের উৎস হলো জমি। সুতরাং ফ্রান্সের জমির সকল মালিককে, জমির সকল মালিকের উপর কি করতে হবে, কর আরোপ করতে হবে। কর আরোপ করতে হবে। অর্থাৎ ফ্রান্সের যে সুবিধাভোগী শ্রেণী ছিলেন, যাজক এবং অভিজাত সম্প্রদায়, তাদের উপরেও কর আরোপের জন্য তারা দাবি জানাতে থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে ফ্রান্সের ফিজিওক্র্যাটসের মূল দুটো কি দাবি ছিল এবং এই দুটো দাবি তৎকালীন সময়ে
ফ্রান্সে যে বিপ্লবীরা ছিলেন, বিশেষ করে যারা সরকার এবং রাজতন্ত্র বা অভিজাত সম্প্রদায় বা সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে বিপ্লবে অবতীর্ণ হচ্ছিলেন, তাদের কাছে এই দুটো দাবি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং এর ভিত্তিতে বিপ্লবীরা তাদের বিপ্লবের দিকে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হয়। অর্থাৎ বলতে পারি যে এই দুটো দাবি বিপ্লবীদের অনেকটাই উৎসাহিত করেছিল তাদের বিপ্লবের পথে এগিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা দেখে নিলাম যে ঠিক ফেজোক্রাটসের মূল দাবিগুলি কি ছিল, যে দাবিগুলি ফ্রান্সের বিপ্লবের বা বিপ্লব ঘটানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরে আবার হয়তো কোনো একটা ভিডিওতে দেখা হবে।